কোভিডের সময় এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম। তখন অনলাইনে স্কুলের বাচ্চাদের যা যা শেখাচ্ছিলাম সেগুলো আপলোড করব বলে। সেটা আর করা হয়নি। তারপর মাকে গল্প শোনাতে গিয়ে সেগুলোই একটু ঠিকঠাক করে আপলোড করতে থাকলাম। 2-4টে করার পরই মনে হচ্ছে, আরে আমার সাবস্ক্রাইবার তো বাড়ছে না, কি করি? প্রথমেই অতি ঘনিষ্ঠ 2-4 জনকে লিঙ্ক পাঠিয়েছিলাম, তারা সাবস্ক্রাইবার হয়েছেন। তারপর মাত্র 16 জন সাবস্ক্রাইবার। কি করে যে কি করতে হয় কিছুই তো জানি না, তাই আবার কয়েকজনকে লিঙ্ক পাঠালাম। তাদের মধ্যেই একজন আমার অতি প্রিয় এক ভাই, সৈকত রায়, পেশায় ইঞ্জিনিয়ার। এই সৈকত আর ওর বোন টিনা, শুক্তি, ওরা 2 ভাই বোন আন্তরিকভাবে শুধু দিদি, দুর্বাদী নয় কিন্তু, শুধু দিদি বলে ডাকে। আর এই ডাকে আমার ওদেরকে পাড়াতুতো নয়, একদম রক্তের সম্পর্কের ভাই বোন বলে মনে হয়। সেই সৈকতের জিজ্ঞাস্য ছিল, এগুলো কি ভূতের গল্প? তাহলে ওর ছোট্ট ছেলেকে ও শোনাবে। এখনো অবধি ছোটদের জন্য কোনো গল্প বা কোনো ভূতের গল্প পাঠ করিনি, তবে ছোটদের কথা মাথায় থাকলো। আজকের গল্পটি লীলা মজুমদারের লেখা নটরাজ। ছোট বড় সবাই মনে হয় শুনতে পারবে। আমাদের রাঁধবার লোকটির খাসা রান্নার হাত থাকলেও একটা মুশকিল ছিল যে রান্নাঘরে সে কিছুতেই একা থাকবে না। বলুন তো, আজকালকার দিনে এসব নবাবই করলে কেমন করে চলে? অথচ দিশি রান্না ছাড়াও সে আশ্চর্য সব বিলিতি রান্না জানত। পুদিনা দিয়ে একরকম অম্বল করত, বাতাসার সঙ্গে তার কোনো তফাৎ ছিল না। দুধ দিয়ে আর 1 চামচ মাখন দিয়ে এমন চিংড়ি মাছ করত, সে না খেলে বিশ্বাস হয় না। বন্ধুবান্ধবরা তারিফও করত যেমন, হিংসাও করত তেমনি। এখন ওই একটি অসুবিধার জন্য সব না পণ্ড হয়ে যায়। আমি বললাম, নটরাজ, তা বললে চলবে কেন? আজকাল একটা লোক পুষতেই ট্যাঙ্ক গড়ের মাঠ, তোমার জন্য আবার একটি সঙ্গী এনে দিতে হবে? এ বাপু তোমার আবদার! 4টি মনীষী রান্নার জন্য 2-2টো লোক, এ কে কবে শুনেছে? নটরাজ মাথা নিচু করে বলল, ঠিক তা নয় মা, অন্য লোকটার রান্না না জানলেও চলবে। ওই সামান্য কাজ সে আমি একাই করে নিতে পারি, সেজন্য নয়। অবাক হয়ে বললাম, তবে? নটরাজ মাথা চুলকে বললে, আসল ব্যাপার কি জানেন মা, রান্নাঘরে একা আমি কিছুতেই থাকতে পারবো না। তোর সবটাতেই বাড়াবাড়ি। একা আবার কি? সন্ধেবেলা টিকারামে সেরকম কাজ থাকে না, সে তো স্বচ্ছন্দে ওখানে বসতে পারে। ভূতের ভয় আছে বুঝি? পাড়াগাঁর লোকদের ওই এক মুশকিল। আসলে যেসব ভয়ের জিনিস, এই যেমন চোর ছ্যাঁচোর, তার ভয় নেই, দিব্যি পিছনের দরজা খুলে রেখে বিড়ি কিনতে যাবে। অথচ ভূত আছে কি নেই তারই ভয়ে আধমরা। এটা কি ঠিক উচিত হলো বাছা? গাঁ থেকে চলে এসেছিস তো বহুদিন, আর দিনের বেলায় ভূতের উপদ্রব কে কবে শুনেছে? নটরাজ কখনো মুখোমুখি উত্তর দেয় না, নরম গলায় বললে, গাঁয়ে থাকতে কিছুতেই ভয় করতাম না মা, গাঁ ছেড়ে এসেই যত বিপদ। আমি চালের বাক্সের উপর বসে পড়ে বললাম, ব্যাপারটা একটু খোলসা করেই বল না, দেখি কি করতে পারি। যেন একটু খুশি হয়ে নটরাজ বললে, মানুষ সাথে না হলেও চলবে মা। শুনে আমি দারুণ চমকে ওঠাতে আরও বলল, মানে একটা কুকুর হলেও হবে মা, একটা বড় দেখে কুকুর হলেই সবচেয়ে ভালো হয়। আমি অবাক হয়ে বসেই রইলাম। নটরাজ বলল, বুঝলেন মা, বাড়ি আমাদের অজয় নদীর ধারে, ইলেম বাজারের পাশে। বোলপুর শিউরির বাস
ওর ধার ঘেঁষে যায়। আমাদের মা মহামায়ী এমনি জাগ্রত দেবতা মা যে গোটা গাঁটাকে বুকে আগলে রেখেছেন। কারো চুলের ডগাছোয় ভূত পীড়িতের সাধ্য কি? ভূতের ভয় কোনোদিনই ছিল না, কিন্তু বাড়িতে খাওয়া জুটত না, তাই নকুর মামার সঙ্গে কলকাতায় এলাম। ওই যে মিশন রো, ওইখানে এক বাঙালি সাহেবের বাড়িতে নকুর মামার চাকরি জুটিয়ে দিলেন। শুনতে বেশ ভালোই চাকরি মা। সাহেবের পরিবার নেই, দিনভর বাইরে বাইরে থাকে, দুপুরে আপিসে খায়, চাপরাশি পাঠিয়ে দেয়, আমি রেঁধে বেড়ে টিফিন কারিতে গুছিয়ে দিই। সাদা ঝাড়নে প্লেট কাঁটা চামচ বেঁধে দিই। ওদিকে শৌখিনও ছিল মন্দ না, আর সারাটা দিনমান বাড়ি আগলাই, ঝাড়পোঁছ করি, খাই দাই। আবার বিকেলে রাতের জন্য রাঁধাবাড়া করি, সাহেবের চানের জল গরম করে রাখি। রাত 9টা-10টার সময় সাহেব আসে। প্রায় 2-1 বন্ধু বান্ধব সঙ্গে আনে, তারাও খায় দায়। সারাদিন বেশ যেত মা, ওই রাতেই যত মুশকিল। সাহেব লক্ষ্য মন্দ ছিল না মা, দয়ামায়াও ছিল। আমায় এটা ওটা দিত, দেশের চিঠিপত্তর এলো কি না জিজ্ঞাসা করত। কিন্তু বোধহয় নেশা ফেশা করতো ওরা সবাই, নিশ্চয় করতো, নইলে হঠাৎ হঠাৎ এমন সব অদ্ভুত ফরমায়েশ করতো যে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যেত। রাতে কীরকম গুম হয়ে থাকতো। আমার দিকে চাইতো যখন, চোখ দুটোকে দেখে মনে হতো যেন ছেলেদের খেলার 2 গোল গোল মার্বল। কীরকম একদৃষ্টে চেয়ে থাকতো মা, কথা বলতো না, আমার বুকটা ঢিপ ঢিপ করতে থাকতো। ভাবতাম চলে যাই, আবার দেশের বাড়ির অভাব অনটনের কথা মনে করে থেকে যেতাম। অন্য সময় সত্যি লোক ভালোই ছিল, রাতে বদলে যেত। আমরা মিশন রোড ওই আদিকালের পুরনো বাড়িটার 3 তলায় একটা ফ্ল্যাটে থাকতাম। রান্নাঘরের পাশে চাকরদের সিঁড়ি, তারই ওধারে পাশের ফ্ল্যাটের রান্নাঘরের দরজা। তাইতেই আমার সুবিধা হয়ে গিয়েছিল। ওইখানে এমন ভালো এক মেম থাকতো মা, আধবুড়ি, সবুজ চোখ, লাল চুল, দিব্যি বাংলা বলে, আর মা দয়ার অবতার বলে নটরাজ বোধ হয় তারই উদ্দেশ্যে বারবার নমস্কার করল। বিপদে পড়লেই আমাকে বাঁচাতো, দোরগোড়ায় একবার দাঁড়ালেই হলো। কি করে যেন টের পেয়ে যেত, অমনি দরজা খুলে বেরিয়ে আসতো। আজ আবার কি চায়? সাদা সিরকা? তা অত ঘাবড়াচ্ছিস কেন, এই নে বলে হয়তো একটা গোটা বোতলই দিল আমার হাতে। কাজ শেষ হলে কিছু বাকি থাকলে ফিরিয়ে দিতাম, কিংবা হয়তো কি হলো আবার, গুলাস আয় আমার সঙ্গে। ওদের রান্নাঘরটি মা সাক্ষাৎ স্বর্গ, কি ছিল না সেখানে, যা দরকার দেরাজ খুলে ডুলি খুলে বের করে দিত, সব ঝকঝক তকতক করত। বাসনের পিঠে মুখ দেখা যেত। ওইখানেই মা ওনার কাছেই আমার রান্না শেখা। সকালে কি দিনের বেলায় কত যত্ন করেই যে শেখাতো মা, নইলে আর পাড়া গাঁয়ের মুখ্য ছেলে আমি এত সব জানবো কোত্থেকে? বল নটরাজ, আমি বলি এত ট্রেনিং কোথায় পেলি? তারপর ও চাকরি ছাড়লি কেন? ছেড়েছি কি আর সাধে মা, 1 বছর এক নাগারে কাজ করেছিলাম, একবারও দেশে যায়নি। কলকাতায় ওই এক নকুর মামাকে চিনি, তা সেও আমাকে চাকরিতে ঢুকিয়ে দিয়ে এমনি ডুব মারল যে বছরান্তে তার আর পাত্তা পেলাম না। কেউ আমার সঙ্গী সাথী ছিল না মা, বয়সটাও বেশি ছিল না, এমনি দারুণ মন খারাপ হয়ে যেত। মা
সময়ে সময়ে মাঝে মাঝে দুপুরে হাঁটুর উপর মুখ গুজে কান্নাকাটি করতাম। একদিন মেম টের পেয়ে আমাকে একটি সুন্দর ছবির বই দিয়ে গেল। বিলেত দেশের কত ছবি, প্রথম পাতায় মেয়ের নাম ছিল। সে তো আমি পড়তে পারি নে, বলেছিল ওটা কেটে আমার নাম লিখে নিতে। করেছিলামও তাই। কিন্তু ও চাকরি আমার আর বেশি দিন টিকল না। একদিন রাত্রে সাহেবকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে এসে বইটা ঘাঁটছি, আর থেকে থেকে মেমের দরজার দিকে তাকাচ্ছি। ভোরের চায়ের দুধ ছিঁড়ে গেছে, তাই ও আমায় 1 কাপ দেবে বলেছিল। এমনি সময় বোধহয় আমাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সাহেব এসে হাজির। আমার তো হয়ে গেছে, বুঝতেই পারছেন মা, রাগে সাহেবের মুখ লাল হয়ে উঠেছে। রাতে ওই রকম সামান্য কারণেই রেগে চতুর্ভুজ হয়ে উঠত। কি একটা বলতে যাবে, এমনি সময় বইটার উপর চোখ পড়ল। অমনি কি বলবো মা, ওর মুখটা দেয়ালের মতো সাদা হয়ে গেল। দেহটা কাঁপতে লাগলো। পাগলের মতো ছুটে এসে আমার গলা টিপে ধরে ঝাঁকাতে লাগলো। বল হতভাগা, ও বই কোথায় পেলি? অনেক কষ্টে বুঝিয়ে বলাতে কিরকম অদ্ভুত করে হেসে বলল, আমার সঙ্গে চালাকি? ওখানে মেম থাকে না আরও কিছু। ওটা আগাগোড়া গুদমখানা, আমাদেরই অফিসের গুদমখানা, কেউ থাকে না। বল, কে তোকে এসব শিখিয়েছে? নইলে মেরেই ফেলবো। জানিস, দরকার হলে মানুষ মারতেও আমার বাধে না। ভয়ে কেঁদে তার পায়ে পড়ছিলাম মা। বারবার বলতে লাগলাম ওই রান্নাঘরে খোঁজ করতে। মেম নিশ্চয়ই স্বীকার করবে ও বই ওই দিয়েছে। তাই শুনে রাগে অন্ধ হয়ে সাহেব ছুটে গিয়ে দরজায় দমাদম কিল মারতে লাগলো। কিলের চোটে দরজার ভিতরকার ছিটকিনি খসে গেল। দরজা খুলে গেল। অবাক হয়ে দেখলাম, কোথায় ঝকঝকে রান্নাঘর, এ ঘরের ছাদ থেকে মেঝে অবধি পোকা খাওয়া কাগজপত্রে ঠাসা। সাহেব আমাকে ঘাড় ধরে এ ঘর থেকে ও ঘর নিয়ে ঘুরিয়ে আনলো। কোথাও মানুষের বাসের কোনো চিহ্ন নেই মা, শুধু খাতাপত্র, কাগজের তাড়া। তারপর আবার ফিরিয়ে এনে ওদের রান্নাঘরের দরজা ভেজিয়ে আমাকে তেমনি করে ধরে আমাদের রান্নাঘরে এসে ঢুকলো। এতক্ষণ একটি কথাও বলিনি, কিন্তু মা তার ওই মার্বেল পাথরের মতো চোখের কথা মনে করে এখনো গা শিউরে ওঠে। ওই রকম অদ্ভুত করে আমার দিকে চেয়ে বইটাকে আমার মুখের কাছে তুলে ধরে চাপা গলায় বলল, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, কে তোকে আমার পিছনে লাগিয়েছে? এ বই কোথায় পেলি? মেমের কথা কে বলেছে? সত্যি বলবো মা, তখনই আমি ভয়ের চোটেই মরে যাচ্ছিলাম। ঠিক সেই সময় ক্যাঁচ করে অন্য রান্নাঘরের দরজাটা খুলে গেল। সবুজ চোখ, লাল চুল, আধবয়সী মেমটি আস্তে আস্তে বেরিয়ে এসে সাহেবের হাত থেকে বইটা টেনে নিয়ে আমার দিকে চেয়ে একটু হেসে আস্তে আস্তে আবার ওই রান্নাঘরে ঢুকে গেল। দরজাটা আবার ক্যাঁচ করে বন্ধ হয়ে গেল। আর সাহেবও গো গো শব্দ করে অজ্ঞানী হয়ে পড়ে গেল। না মরেই গেল সে আর আমি দাঁড়িয়ে দেখলাম না। হুড়মুড় করে ওই পিছনের সিঁড়ি দিয়ে নেমে সোজা হাওড়া স্টেশনে গিয়ে বিনা টিকিটে একেবারে দেশে চলে গেলাম। আমি আশ্চর্য হয়ে বললাম, তারপর সাহেবের খবর নিলি না? নটরাজ বললে, ও বাবা, আমি আর সেখানে যাই? 5 বছর দেশে বসে রইলাম। রোজই ভয় হতো, ওই বুঝি পুলিশ এলো সাহেব কি করে মরল জিজ্ঞাসা করতে। কিন্তু
সে মরেনি নিশ্চয়ই। তারপর দেশে খাওয়া জোটে না মা, তাই আবার এলাম কাজ করতে। এইখানেই মন বসে গেছে মা, যদি একটি বড় দেখে কুকুর রাখেন তো থেকেই যাই। আমি চিন্তিত হয়ে বললাম, কুকুরে কি ওনাদের ঠেকাতে পারে রে? নটরাজ জিভ কেটে বলল, ছি ছি, ও কথা ভাবলেও পাপ। ওনার জন্য কুকুর নয় মা, বলি কি, সাহেবটা যদি আমার খোঁজ পায়, তাই আর কি। ধন্যবাদ।